স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আমাদের আজকে প্রথম লেকচার সলিড স্টেট ফিজিক্স 2 এর উপর, অর্থাৎ তোমার ফোর্থ ইয়ার সলিড স্টেট ফিজিক্স এর যে সিলেবাস, তার অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস আজকে হচ্ছে ফার্স্ট লেকচার। চ্যাপ্টারটির নাম হচ্ছে ব্যান্ড থিওরি অফ সলিড বা কঠিনের ব্যান্ড তত্ত্ব। তো ম্যাটেরিয়াল সায়েন্স বলো, সলিড স্টেট ফিজিক্স বলো, সেমিকন্ডাক্টর টেকনোলজি বলো, তারপরে মডার্ন বা লেটেস্ট বা অ্যাডভান্সড ম্যাটেরিয়াল সায়েন্স বলো, প্রত্যেকটা ক্ষেত্রে ফিউচারে তোমরা যে যে লাইনে কাজ করো না কেন বা রিসার্চ করো না কেন, দিস চ্যাপ্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন রেসপেক্ট অফ দ্য অ্যাডভান্সড আন্ডারস্ট্যান্ডিং। বলতে পারো এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাউন্ডেশন, যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ব্যান্ড অ্যান্ড এনার্জি লেভেল। তো ফ্রি ইলেকট্রন থিওরি যেমনটি আমরা পড়েছি ইন থার্ড ইয়ার সলিড স্টেট ফিজিক্স, free electron theory of solid can explain many important characteristics of the solid, like specific paramagnetism, thermal conductivity, বা আপেক্ষিক তাপ, প্যারাচুম্বকত্ব, তারপরে তোমার তাপীয় পরিবাহিতা, এগুলো সব আমরা খুব সুন্দর করে এক্সপ্লেন করতে পারি। বাট দেয়ার আর সাম মেজর লিমিটেশনস অফ দিস কনসেপ্ট। যেমন দেখো, উদাহরণস্বরূপ আমি যে প্যারাটা তোমাদের পড়তে বলেছিলাম, এই তত্ত্ব ব্যাখ্যা করতে পারে না কেন কতিপয় কঠিনে প্রচুর সংখ্যক মুক্ত ইলেকট্রন থাকে এবং এরা উন্নত পরিবাহীর ন্যায় আচরণ করে। আবার কিছু পদার্থে মুক্ত ইলেকট্রন থাকে না এবং সেগুলো অন্তরকের ন্যায় আচরণ করে। মুক্ত ইলেকট্রন তত্ত্ব তাপমাত্রার সাথে রোধত্বের পরিবর্তন ব্যাখ্যা করতে পারে না। আর একটা ইম্পর্টেন্ট প্রবলেম, মুক্ত ইলেকট্রন ফ্রি ইলেকট্রন থিওরি দিয়ে আমরা যে তাপমাত্রার সাথে রেজিস্টিভিটির পরিবর্তন দেখতে পাই, যেটা আমরা ইন্টারমিডিয়েট থেকে পড়ে আসছি, এটা যেমন ব্যাখ্যা করতে পারে না। অন্যদিকে ওই যে আমি শুরুতেই বললাম যে সেমিকন্ডাক্টরের যে ক্যারেক্টারিস্টিক্স, ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড, এগুলো আমরা শুনেছি অনেক, কিন্তু ব্যান্ড কথাটা এলো কোথেকে? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর এই জন্যই এই চ্যাপ্টারের গুরুত্ব। যেমন গতদিন কোয়ান্টাম মেকানিক্স এর ফার্স্ট চ্যাপ্টার পড়ানোর সময় আমরা আলোচনা করেছিলাম যে ইম্পর্টেন্সটা কোথায়, কেন আমি এই চ্যাপ্টারটা পড়বো, বা এটার আমি একবার অপারেটর থার্ড ইয়ারে পড়ে আসছি, এখন আমি আবার অপারেটর এন্ড ম্যাট্রিক্স কেন পড়তে যাবো? যতক্ষণ না পর্যন্ত তোমার হাতে যে কাজটি আছে এই কাজটির ইম্পর্টেন্স তুমি বুঝতে পারবে না বা ধারণ করবে না, ততক্ষণ তোমার ওই কাজের প্রতি কোনো আন্তরিকতা আসবে না। যেমন ধরো, তোমার ক্ষুধামন্দা কাজ করছে বা তোমার কোনো কারণে খাওয়ার প্রতি অরুচি তৈরি হয়েছে, ওই সময় যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খাবারও, সবচেয়ে দামি খাবার, সব থেকে গুরুত্বপূর্ণ এবং লুক্রেটিভ খাবারও তোমার সামনে দেওয়া হয়, ইউ উইল নট এনজয় দ্যাট। একইভাবে প্রত্যেকটা স্টুডেন্টের উচিত হচ্ছে জ্ঞান অর্জনের জন্য ক্ষুধাটা তৈরি করা, আর সেই ক্ষুধা তৈরি করার একমাত্র পথই হচ্ছে এর মধ্যে ডুব দিতে চাওয়া। আর ডুব দিতে হলে সিকুয়েন্সিয়ালি যেতে হবে, মাঝখান থেকে ডুব দেওয়া যাবে না, এটা কোনোদিন সম্ভব নয়। যাই হোক, আমরা এই কারণেই মূলত এর পরের কথাগুলো আহ তুমি পড়লে পড়ো, আর না পড়লেও প্রবলেম নেই, কেননা আমরা এখন মূল আলোচনার দিকে গেলে এই কথাগুলো আলটিমেটলি চলে আসবে। এবার আমি একটু এটা আলোচনা করি, জিনিসটা একটু ভালো করে খেয়াল করো। শক্তির স্তর, শক্তির স্তর হচ্ছে ইলেকট্রনের, পরমাণুতে ইলেকট্রন যে আবর্তন করে সে অনুমোদিত কতগুলো শক্তির স্তরে আবর্তন করে। কিন্তু একই রকম শক্তি স্তরের পাশাপাশি দুটো পরমাণু যখন মানে পাশাপাশি দুটো পরমাণু যখন পরস্পরের সন্নিকটে বা সান্নিধ্যে আসে, তখন একই রকম শক্তি স্তরে দুটো ইলেকট্রন, তারা কিন্তু পরস্পরের সাথে ফিউজ করে, অর্থাৎ একজন আর একজনের সাথে হয়ে যায়, মানে শেয়ারিং একটা টেন্ডেন্সি চলে আসে।
তখন পরিস্থিতিটা কেমন হতে পারে ওই কনসেপ্টটা আমি তোমাদেরকে। আমরা একটু ফিজিক্যাল যে সিনারিও আমাদের কল্পনায় কাজ করে, আমরা শক্তি স্তর বা ইলেকট্রনের অরবিট বলতে কি বুঝি সেখান থেকেই আস্তে আস্তে আমি আগে ভালো করে সবাই লক্ষ্য করবে। আবার সবকিছু বইয়ের সাথে মিলাতেও পারবে না, কারণ বইটা পড়ার পরে বইয়ে কি লেখা ছিল তোমার কিছুই মনে নেই, কিন্তু যে আন্ডারস্ট্যান্ডিংটা তোমার মধ্যে রয়ে গেল ওটাই হচ্ছে তোমার জ্ঞান। দেখ, এটা নিউক্লিয়াস, এর চারিপাশে কে শেল, এল শেল, এম শেল, এইভাবে বিভিন্ন শেলে বা শক্তি স্তরে ইলেকট্রন গুলো বিন্যস্ত রয়েছে, এভাবে তারা হচ্ছে। এটাকে এই তার লেভেলটাকে যদি আমি ওয়ান ডাইমেনশনাল গ্রাফের মাধ্যমে দেখাই, তাহলে মনে করো এটা একদম লোয়ার শেল বা স্তর, এটা আর একটা, এটা আর একটা, এটা আর একটা, এইভাবে করে আমি দেখাতে পারি। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এই সিকোয়েন্স বা একে আমি বলেছি কে শেল, তো এটা হচ্ছে এল শেল, এটা হচ্ছে এম শেল, এন শেল, ও শেল। তাহলে এই অনুযায়ী আমি বলতে পারি এটা হচ্ছে কে শক্তি স্তরের, এটা এল, এটা এম, এটা এন, এইভাবে রয়েছে। দিস ইজ ওয়ান ডাইমেনশনাল কনসেপ্ট, অর্থাৎ এই দিকে হচ্ছে এনার্জি। বুঝতে পেরেছো? এখন একটা পরমাণু তো একটা সিঙ্গেল এন্টিটি বা এটা সিঙ্গেল এক্সিস্টেন্স। যখন একটা সলিড ফর্ম করছে তখন এই পরমাণুগুলো একটার সাথে আর একটা আর একটা আর একটা এরকম করে 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 তারা তো যতটুকু সম্ভব পরস্পরের সান্নিধ্যে আসার তারা এসে এভাবে দাঁড়িয়ে আছে। প্রত্যেকেরই এই স্ট্রাকচারটা রয়েছে না? স্যারের সাথে সাথে কথা বলবে, কথা বললে দেখবা যে আরো মজা মজা করে বুঝতে পারছো। জি স্যার। আচ্ছা, আর সবার এই এনার্জি লেভেল কি একেবারে একই জায়গা থেকে যখন তারা শেয়ার করছে পরস্পর, এর মধ্যে একটা ব্যাপ্তি তৈরি হবে না? বিষয়টা এরকম, যেহেতু পরমাণু টু পরমাণু এই শক্তির লেভেল বা উচ্চতার ভেরিয়েশন থাকতে পারে, তাহলে তুমি একটা আহ অসমান জায়গাতে, এখানে একটা বিল্ডিং আছে, একতলা, দুই তলা, তিনতলা, চারতলা, পাঁচতলা, ছয়তলা, এইখানে আর একটা বিল্ডিং করেছে, তার এই হচ্ছে একতলা, দুই তলা, তিনতলা, চারতলা, পাঁচতলা, ছয়তলা। এখানে আর একটা আছে, তার জন্য এটা হচ্ছে একতলা, দুই তলা, তিনতলা, চারতলা, পাঁচতলা, ছয়তলা। এবার একতলার বটম লেভেল হচ্ছে এই, আর একতলার হাইয়েস্ট লেভেল হচ্ছে এই। এর মধ্যে যারা যারা আছে এইখানে, আমি হয়তো না, ড্রয়িং একটু কম বেশি ডেভিয়েশন হয়েছে, তো এই ব্যাপ্তিটা হয়ে যাচ্ছে কিন্তু পুরোটা একতলার ব্যাপ্তি। অর্থাৎ এই যে এনার্জি লেভেল গুলো আমি দেখালাম, একজনের কেসেল এখানে,
আরেকজন একটা পড়ছে এখানে, আরেকজন একটা পড়েছে এখানে, আরেকজন একটা পড়েছে এখানে, আরেকজন একটা এখানে, সব মিলিয়ে দেখা গেল এই পর্যন্ত ওই ধাতব এর মধ্যে ওয়েভ ফাংশন গুলো তারা যখন শেয়ার করলো, তখন সবকিছু মিলিয়ে তাদের এনার্জি লেভেলটা, সবগুলো এনার্জি লেভেলের সন্নিবেশ ঘটে এরকম একটা ব্যাপ্তি তৈরি হলো, যারা সবাই মনে করো কেএসএল কে। তাহলে এটা হচ্ছে অভ্যন্তরীণ, এইটা হচ্ছে একটা ব্যান্ড। এটা এখন আর স্তর নেই, এটা একটা ব্যান্ড তৈরি হচ্ছে। এখন বলতে পারো যে স্যার আরেকটু সহজ করে বলেন। তাহলে এই যে তুমি একতলা বিল্ডিং, এখন মনে করো এটাকে সলিড, এই একতলা বিল্ডিং এর ফ্লোরটা শুরু হলো এই গ্রাউন্ড ফ্লোর, এটা ফার্স্ট ফ্লোরের ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর। তুমি থাকো গ্রাউন্ড ফ্লোরে, তাহলে তোমার অধিকার ক্ষেত্র হচ্ছে এই ফার্স্ট ফ্লোরের ছাদের তলা থেকে গ্রাউন্ড ফ্লোরের আপার পর্যন্ত, এইটুকু হচ্ছে তোমার। তাহলে তুমি যদি বলো তোমার এনার্জি লেভেল, এনার্জি তোমার গ্রাউন্ড ফ্লোর এনার্জি লেভেল হচ্ছে এটা। আর তুমি যদি বলো তোমার অধিকার ক্ষেত্র, অর্থাৎ তোমার এখানে যে ঘড়িটা টানিয়েছো সেও কিন্তু গ্রাউন্ড ফ্লোরে আছে, সে কিন্তু দোতলায় যায় নাই, খেয়াল করো। এখানে যে টেবিলটা রয়েছে, টেবিলটাও কিন্তু গ্রাউন্ড ফ্লোরেই আছে। এইখানে যে ফ্যানটা ঝুলতেছে সেও কিন্তু গ্রাউন্ড ফ্লোরেই ফ্যান, ও কিন্তু ফার্স্ট সেকেন্ড ফ্লোরে না, বা ফার্স্ট ফ্লোরে না। মাথায় ঢুকছে কথাগুলি? জি স্যার, কথাগুলি বুঝতে মাথায় ঢুকছে? পারছি। জি জি। এইবার জি স্যার। এখানে যে তার শুরু হলো ফার্স্ট ফ্লোর, তাহলে তার অধিকার ক্ষেত্র এখান থেকে এই পর্যন্ত। তাহলে আমি বলার সময় কি বলছি, আমার এই একটা ব্র্যান্ড, এরপরে এইটা আর একটা ব্র্যান্ড, মাঝখানে গ্যাপ থাকতে পারে, আবার কখনো গ্যাপ নাও থাকতে পারে, ডিপেন্ড করছে ম্যাটেরিয়ালের ক্যারেক্টারের উপর। তাহলে এটা হওয়ার কারণটা কি? হওয়ার কারণ হচ্ছে পাশাপাশি যখন অনেকগুলো পরমাণু, একই শক্তি স্তর কিন্তু ভিন্ন ভিন্ন পরমাণু, তারা যখন পরস্পরের সংস্পর্শে আসে, বা তারা যখন কঠিন পদার্থ বা কনডেন্স ম্যাটার ফর্ম করে, তখন তাদের শক্তি স্তরগুলোর মধ্যে মিউচুয়াল যে ইয়েটা হয়, শেয়ারিংটা হয়, তার ফলে শক্তির একটা ব্যাপ্তি তৈরি হয়। একটা নির্দিষ্ট রেখার পরিবর্তে একটা ব্যাপ্তি তৈরি হয়, এটাকেই বলা হয় এনার্জি ব্যান্ড। বোঝা গেল? জি। কারো কোনো প্রশ্ন আছে নাকি? প্রশ্ন থাকলে চটচট করে বলো, আমরা পরের আলোচনায় এগিয়ে যাবো তো। কি মুনতাসির, বোঝা যাচ্ছে মুনতাসির? মুনতাসির শুনতে পাচ্ছ? স্যার সর্বোপরি স্যার এটাই দাঁড়ালো যে হচ্ছে যদি দুই তিন রকমের পরমাণু একসাথে একটা সলিড বস্তু তৈরি করে, তাহলে তাদের প্রথম যে শক্তি স্তর, তার শক্তি স্তরে সামান্য কিছু তারতম্য থাকবে। এই মোট দুই রকম কি তিন রকম পরমাণুর একসাথে করে প্রথম শক্তি স্তরে যেটা আসবে ওই সম্পূর্ণটাকে ব্যান্ড বলবো, তাই? এটা আসছে। সহজে বোঝার জন্য এইটাই কনসেপ্ট। আচ্ছা কোয়ান্টাম মেকানিক্যালি গেলে তখন আমরা ওয়েভ ফাংশন দিয়ে এটা আরো বিস্তারিত ব্যাখ্যা করব, কিন্তু আগে তো মাথায় একটা ধারণা দাঁড়াতে হবে তো। আচ্ছা স্যার। প্রাথমিক কনসেপ্ট এটা, তবে ওটা মাথায় রাখতে হবে যে কারোর এস পি ডি এফ মনে করো অরবিটাল হলো, তো কারোর এস কারোর পি তে ঢুকবে না, কারোর পি কারোর ডি তে ঢুকবে না, ওরা এস এস এর মধ্যে থাকবে, বা কে কে এর মধ্যেই থাকবে, এল এল এর মধ্যেই থাকবে। বুঝতে পেরেছো? আচ্ছা স্যার। এই জন্য পরবর্তীতে গিয়ে নামকরণটা হয়ে যায় যোজন ব্যান্ড বা ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড বা পরিবহন ব্যান্ড। অর্থাৎ যে শক্তি ব্যান্ড থেকে ইলেকট্রন পরিবহনে অংশগ্রহণ করতে পারে সেটাকে বলি পরিবহন ব্যান্ড, এবং তার আগ পর্যন্ত যে বাউন্ড স্টেট বা বদ্ধ অবস্থা থাকে সেটাকে, বা সর্ববহিস্থ শক্তি স্তরের যে ইলেকট্রন, তাদেরকে আমরা ভ্যালেন্স ব্যান্ড।
সর্ববহিষ্ঠ শক্তি স্তর থেকে কন্ডাকশন অংশগ্রহণ করতে যদি বাড়তি কোনো শক্তির প্রয়োজন হয়, তখন সেটাকে বলা হয় এনার্জি গ্যাপ। যেমন দেখো, আমরা ধরলাম কোনো একটা পদার্থের, ওই যে ব্যান্ড, তো আমরা এতক্ষণ ধরে যা বুঝলাম, এই একটা ব্যান্ড, তারপরে এই একটা ব্যান্ড, হম ইন্টার গ্যাপ থাকতে পারে, এখানে একটা ভিতরে আছে গ্যাপ, মাঝখানে সামান্য পরিমাণ একটা স্তর থেকে আর একটা স্তর গ্যাপ থাকবে না, তো একটা ব্যান্ড থেকে একটা ব্যান্ডে গ্যাপ তো থাকতেই পারে। এই করতে করতে এখন ধরো লাস্টে এটাকে আমরা বলছি পরিবহন ব্যান্ড। পরিবহন ব্যান্ড ফিল আপ যদি হয়, তার মানে ভ্যালেন্স ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ড তখন গ্যাপ থাকবে না, এটা শ্রিঙ্ক করবে। অর্থাৎ সর্ববহিস্থ শক্তি স্তর থেকে ইলেকট্রন পরিবহনে অংশগ্রহণ করার জন্য বাড়তি কোনো শক্তির প্রয়োজন, গ্যাপ মানে ডিফারেন্স, মানে এখান থেকে এই স্টেটে আসতে তাকে কি পরিমাণ এনার্জি দিতে হবে। সেমিকন্ডাক্টর যদি হয় তাহলে এটা সামান্য গ্যাপ থাকে, 1.15 বা 125 এর মতো। আর যদি ইনসুলেটর হয় তাহলে এই গ্যাপটা অনেক বড় হয়, অর্থাৎ কখনোই পরিবহনে অংশগ্রহণ করে না। আর যদি পরিবহন হয়, তখন পরিবাহী হয়, তখন আসলে এই ভ্যালেন্স ব্যান্ড, এই কন্ডাকশন ব্যান্ড আমরা অনেকটা ভিতরে ঢুকিয়ে দিই। কন্ডাকশন ব্যান্ড, এটা মনে করো ভ্যালেন্স ব্যান্ড, এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। তো দেখা যায় কন্ডাকশন ব্যান্ড ভ্যালেন্স ব্যান্ডের ভিতরে ঢোকায়। কথার মানে হচ্ছে অলরেডি ভ্যালেন্স ব্যান্ড থেকেই সে ওই অবস্থায় সে, যদি থার্মাল এক্সাইটেশন থাকে বা অন্য কোনো বাহ্যিক কারণ থেকে, অটোমেটিক সে পরিবহনে অংশগ্রহণ করার জন্য নাচতে আছে। আমি জাস্ট বাইরে থেকে এনার্জি দেওয়ার সাথেই সে পরিবহনে অংশগ্রহণ করে। সো তার কোনো এনার্জি গ্যাপ নেই। এটা হচ্ছে আমাদের কনসেপচুয়াল একটা কথা। সুপার কন্ডাক্টিভিটির কনসেপ্টকে আমরা এভাবে এক্সপ্লেন করি যখন তোমাদের সলিড স্টেট ফিজিক্স 2 তে সুপার কন্ডাক্টিভিটি আমরা পড়বো। তখন দেখবা যে ইলেকট্রনের পেয়ার প্রোডাকশন হয়, পেয়ার প্রোডাকশন হওয়ার ফলে তারা একদম জিরো রেজিস্টিভিটিতে খুব দ্রুত পরিবহনে অংশগ্রহণ করতে পারে। ওগুলো আমরা পরে আলোচনা। তাহলে এখন আপাতত আমাদের এনার্জি ব্যান্ডের যে কনসেপ্ট এবং এই যে কথাগুলো আমরা প্রায়ই শুনি, ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড, অমুক তমুক, এগুলোর মানেটা কি এবং অ্যাকচুয়ালি ব্যান্ডটা কিভাবে ফর্ম করে, সেই কনসেপ্টের উপরে আমি একটু আলোকপাত করলাম। আমরা আবার বইয়ে ফিরে যাচ্ছি এবং আমরা একটু দেখবো যে আসলে আমরা কি আলোচনা করব। দেখো, কঠিন পদার্থের অভ্যন্তরে পরমাণু সমূহ খুবই কাছাকাছি দৃঢ়বদ্ধ থেকে তাদের গড় অবস্থানের সাপেক্ষে স্পন্দনরত অবস্থায় থাকে। ভর আধিক্যের কারণে পরমাণুর নিউক্লিয়াসকে স্থির দ্রব্য বিবেচনা করা হয় এবং ধরে নেওয়া হয় যে কক্ষীয় ইলেকট্রনগুলো কঠিন পদার্থের অধিকাংশ বৈশিষ্ট্য বহন করে। কক্ষীয় মানে হচ্ছে অরবিটাল ইলেকট্রন। কঠিন পদার্থের পরমাণু সমূহ খুবই কাছাকাছি অবস্থান করে, তাই এদের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে, মানে পরমাণুগুলো কম্প্যাক্টেড ফর্ম। এরূপ ক্রিয়া প্রতিক্রিয়ার দরুন পরমাণুর প্রাথমিক শক্তি স্তরগুলো বিপর্যস্ত হয়ে পড়ে। প্রাথমিক শক্তি স্তরগুলো বলতে বোঝানো হচ্ছে যে পরমাণুতে যে ইলেকট্রন যে শক্তি স্তরে আছে তাদের কথা বোঝানো হচ্ছে। ইলেকট্রনিক বিন্যাসের অধিকাংশ প্রতিসাম্য পুনর্বিন্যস্ত হয়। এই, এবার আমরা আসবো পুনর্বিন্যস্ত কেন হলো। তার মানে তারা একটা মিউচুয়াল লেভেলে যেতে চাচ্ছে, পারস্পরিক ইন্টারাকশনের কারণ। কথাটা আমি শুরুতে দিয়ে একবার বলেছিলাম, পরে দেখলাম যে না, আমি এতটা ডিপে যাওয়ার আগে আমি একটু সহজ উদাহরণ দিয়ে একটু মাথায় একটা কনসেপ্টের জায়গাটা তৈরি করি। এবং শক্তি স্তরগুলো বিভক্ত হয়ে শক্তি ব্যান্ড গঠন করে। ওই যে বিভক্ত হয়ে মানে একজনের সঙ্গে আর একজন মিউচুয়ালি হাত বাড়িয়ে দিল, একটার পর একটা, একটার পর একটা বসতে বসতে একটা ব্যাপ্তি তৈরি করে। ব্যাপ্তিটাই বোঝানো হচ্ছে এখানে, বিভক্ত হয়ে শক্তি ব্যান্ড গঠন করে। একটি ব্যান্ডের মধ্যে বিভিন্ন আলাদা আলাদা শক্তি স্তর থাকে যাদের ভিন্নতা শনাক্ত করা অনেকটাই মুশকিল। ভিন্ন ভিন্ন পরমাণু থেকে যদি আসে, তার শক্তি লেভেলের মধ্যে তো সামান্য তারতম্য থাকবেই, কিন্তু সেটা এমন ভাবে পরস্পরের সাথে মার্জ হয়ে যায় যে ঠিক আমরা বাইরে থেকে কোনো যন্ত্র বা কোনো ব্যবস্থা দিয়ে এই ডিফারেন্সটা তোমার কি বলে রেকগনাইজ করা অথবা তাকে সার্টিফাই করা, ইটস ভেরি ডিফিকাল্ট।
একটি ব্যান্ডের মধ্যে বিভিন্ন আচ্ছা, আন্তঃপারমাণবিক ক্রিয়া প্রতিক্রিয়ার যোজন ইলেকট্রনগুলো সবচেয়ে বেশি প্রভাবিত হয়। পরমাণু অধিকতর ভিতরের কক্ষের ইলেকট্রন অপেক্ষাকৃত কম প্রভাবিত হয়। এটা খুবই স্বাভাবিক, কারণ বাইরে সর্ববহিস্থ শক্তি স্তরে যে ইলেকট্রন গুলো আছে তাদের মধ্যেই এই প্রভাবটা বেশি পড়বে, পাশাপাশি পরমাণুগুলির ইলেকট্রন এবং নিউক্লিয়াসের প্রভাবের কারণে। একটি পরমাণুকে অপর একটি পরমাণুর নিকটে আনলে এদের কোনো নির্দিষ্ট শক্তি স্তর বিভক্ত হয়ে এক জোড়া শক্তি স্তরে পরিণত হয়। এবার খুব ভালো করে খেয়াল করো, পরমাণুকে অপর একটি পরমাণুর নিকটে আনলে এদের কোনো নির্দিষ্ট শক্তি স্তর বিভক্ত হয়ে এক জোড়া শক্তি স্তরে পরিণত, মানে তার একটা আপার এবং লোয়ার লেভেল। এইটা কেন? এতক্ষণ আমি তোমাকে যে ক্লাসিক্যাল কনসেপ্টে বোঝালাম, এটাকে যখনই আমরা কোয়ান্টাম কনসেপ্টে বা আরো প্রেসাইজ, আরো নিট অ্যান্ড ক্লিন জায়গা থেকে বোঝাতে চাইবো বা তুমি বুঝতে চাইবে, তখন ঘুরে ফিরে তোমাকে কোয়ান্টাম মেকানিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকেই চিন্তাটা করতে হবে। এবার আসো যে আমরা এটা ব্যাখ্যা করার জন্য এমন দুটো ঘটনা বিবেচনা করি যে অসীম ব্যবধানে অবস্থিত দুটি পরমাণুর ইলেকট্রনিক তরঙ্গ অপেক্ষক বা ইলেকট্রনের ওয়েভ ফাংশন হচ্ছে ψ1 এবং ψ2। এখন পরমাণুদের একত্রিত হলে বা খুব কাছাকাছি অবস্থান করলে তরঙ্গদের উপরে পাতিত হবে এবং লব্ধি তরঙ্গ অপেক্ষক হবে। আমরা জানি যে ভেক্টর সামের সমান, অর্থাৎ হয় ψ1 প্লাস ψ2 হতে পারে অথবা ψ1 মাইনাস ψ2 হতে পারে। এটা ডিপেন্ড করছে যে তারা সেম ফেজে না অপোজিট ফেজে আছে। আর ইলেকট্রনের ক্ষেত্রে সেই ফেজের ঘটনাটা ঘটবে স্পিন বা তার অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, এগুলোর উপর নির্ভর করবে তার ওয়েভ ফাংশনের প্রকৃতি। তো ধরলাম এটা 1 নম্বর ইলেকট্রন, এটা 2 নম্বর ইলেকট্রন, দুইজনের ওয়েভ ফাংশন পরস্পর সংযোজিত হলো, এই একটা ওয়েভ ফাংশন তৈরি হলো। এটা 1 নম্বর ইলেকট্রন, এটা 2 নম্বর ইলেকট্রন, দুইজন অপোজিট ফেজে হলো সাবট্রাকশন। তাহলে এই দুইজনের কারণে এই ব্যাপ্তিটা তৈরি হলো, অর্থাৎ এখান থেকে এই ডিফারেন্সটা। তাহলে এটা যোগ হলো, এটা হচ্ছে বিয়োগ। এটা হচ্ছে তরঙ্গ ফাংশনের উপরিপাতন, অর্থাৎ এই একটা তার সাথে এটা বিপরীত দিকে, অর্থাৎ তাদের মধ্যে ডিফারেন্সটা হয়েছে রেজাল্টেন্ট। এ হচ্ছে রেজাল্টেন্ট, রেজাল্টেন্টটা হলো তাদের দুজনের ডিফারেন্সের সমান। এই দেখেন, লব্ধি তরঙ্গ ψ1 প্লাস ψ2 এর জন্য নিউক্লিয়াসের মাঝে ইলেকট্রন অবস্থান করার সম্ভাবনা খুব বেশি। খেয়াল করো, লব্ধি তরঙ্গ ψ1 প্লাস ψ2 এর জন্য নিউক্লিয়াস দ্বয়ের মাঝে ইলেকট্রন অবস্থান করার সম্ভাবনা খুব বেশি। এক্ষেত্রে ইলেকট্রন উভয় নিউক্লিয়াসের দরুন বল অনুভব করে এবং এই তাই এর বন্ধন শক্তির বৃদ্ধি ঘটে। ψ1 মাইনাস ψ2 তরঙ্গ অপেক্ষকের জন্য নিউক্লিয়াস দ্বয়ের মাঝে ইলেকট্রন অবস্থান করার সম্ভাবনা শূন্য হয়। খুব ভালো করে খেয়াল করতে হবে, দুটো পরমাণুর পাশাপাশি দুটো নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস থেকে এই নিউক্লিয়াসের মাঝামাঝি এই অঞ্চলটাতে অরবিটে তো ইলেকট্রন ঘুরছে, কিন্তু ঠিক এই দুইজনের মাঝখানে যে অরবিট গুলো রয়েছে, জায়গাটা রয়েছে, সেখানে ইলেকট্রন যদি তারা পলির বর্জন নীতি অনুযায়ী পরস্পর বিপরীত কোয়ান্টাম নাম্বার ধারী হয়, তাহলে পরস্পর এখানে অবস্থান করাটা সম্ভাবনা থাকবে। কিন্তু যদি সেম টাইপের হয় তখন কিন্তু পরস্পরকে, মানে সে দুই ইলেকট্রনের দুই নিউক্লিয়াসের মাঝখানে তাদের এসে সুপার ইম্পোজ করার কোনো সম্ভাব্যতা নাই। তা আমরা এখানে পলির বর্জনীতি পর্যন্ত যাইনি, ওয়েভ ফাংশনের মধ্যেই আছি, কিন্তু কথাটা ভালো করে বুঝতে হলে আমার সাথে আমার এই ইনফরমেশনটাও তোমাকে মাথায় রাখবে। এভাবে দুটি বিচ্ছিন্ন পরমাণু কাছাকাছি এলে প্রতিটি শক্তিস্তর বিভক্ত হয়ে দুটি ভিন্ন শক্তিস্তর সৃষ্টি হয়। তাহলে যদি এন সংখ্যক পরমাণু এখানে একসাথে হয়, তাহলে কি হবে? এন সংখ্যক পরমাণু হলে তাহলে প্রতি দুইটা করে নিলে দুইটাতে যদি দুটো শক্তি স্তর সৃষ্টি করে, তাহলে এন সংখ্যকে ঘুরে ফিরে এন সংখ্যক শক্তি স্তরে পরিণত হয়। শক্তি স্তরগুলোর মধ্যে ব্যবধান থাকে, এই ব্যবধান এত কম যে প্রতি শক্তি স্তরকে প্রশস্ত অবিচ্ছিন্ন শক্তি ব্যান্ড বলে। এই ব্যান্ডের প্রশস্ততা নির্ভর করে পরমাণু সময়ের ক্রিয়া প্রতিক্রিয়ার তীব্রতার উপর। এভাবে ক্রিস্টাল গঠনকালে বহু সংখ্যক পরমাণু
পরস্পরের নিকটবর্তী হলে পারমাণবিক শক্তি স্তর বিশ্লিষ্ট হয়ে শক্তি ব্যান্ডে। এই হচ্ছে শক্তি বন্ধন। এটা একটা পরমাণু, এটা একটা অণু, অর্থাৎ দুটো পরমাণু মিলিত হয়ে একটা পরমাণু যখন ছিল S1s2s2p3s3p3d, এইভাবে করে সাব অরবিটাল গুলো বিন্যস্ত হয়েছিল। যখন দুটো পরমাণু মিলে একটা অণু গঠন করলো, তারা পরস্পর যুক্ত হয়ে দেখো একটা শক্তি স্তর বিশ্লিষ্ট হয়ে দুটো শক্তি স্তরে মিল হলো। তাহলে এখানে 1s 2s দেখো কিভাবে প্রত্যেকটা দুইটা দুইটা করে হাত বেরিয়ে এলো। এখন যদি পুরো একটা সলিডের কথা তুমি বলো, তাহলে এই যে তুমি দেখতে পাচ্ছ ব্যাপ্তিটা, এইটা একজন, তার পাশে আরেকজন, তারপরে তাহলে এই প্রত্যেকটা অণুর কারণে যে তোমার বিভবের যে প্যাটার্নটা তৈরি হয়েছে, বিভব শক্তি, লক্ষ্য করো পরস্পর যুক্ত হয়ে হয়ে এর যে সর্বোচ্চ আহ, তোমার লেভেলটা, ধরো এটা, এই হচ্ছে সলিডের, মনে করো তোমার পটেনশিয়াল বা আপার সারফেস আমরা বলছি সলিডের এলে। তাহলে এটাও কিন্তু একটা ব্যান্ড, অর্থাৎ সর্ববহিস্থ শক্তি ব্যান্ড, তার ভিতরে আরেকটা, তার ভিতরে আরেকটা, তার ভিতরে আরেকটা, এইভাবে করে শক্তি ব্যান্ড গুলো গঠিত হয়। এটাই হচ্ছে তোমার কনসেপ্ট। এখন আমরা দেখি, এখানে কারো কোনো প্রশ্ন আছে? আগের চেয়ে একটু ইজি লাগছে না জিনিসটা বোঝার জন্য, মানে নিজের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য? জি স্যার। স্যার একটু মানে ক্লিয়ার হয়নি, মানে একটু কষ্ট হয়েছে বুঝতে। এমনিতে সব কথাগুলো কি তুমি শুনতে পেয়েছো? জি স্যার। প্রথম কথাগুলো ক্লিয়ারলি বুঝতে পেরেছিলে? জি স্যার। ইলেকট্রন থিওরিটা মনে ছিল থার্ড ইয়ারে যেটা পড়েছিলে? ক্রিস্টাল স্ট্রাকচার সম্পর্কে আইডিয়াটা ক্লিয়ার আছে তোমার? জি স্যার। ক্রিস্টাল কিভাবে ওটা গঠিত হয়, ক্লিয়ার আছে। পিরিওডিসিটি অফ, হ্যাঁ। জি স্যার, ওইগুলা ক্লিয়ার আছে। তারপরেও আমার কথাগুলো বুঝতে পারলে না তুমি? স্যার ওই যে লব্ধি তরঙ্গের ওই জায়গাটা আর কি, মানে একটু, মানে ওই জায়গাটা একটু ক্লিয়ার একটু কম হইলো। তোমরা এমনিতে তরঙ্গের উপরিপাতন পড়েছো না ইন্টারমিডিয়েটে বা ক্লাস 9-এ বা 10-এ ছিল মনে হয়, আমার খেয়াল নেই। স্যার তরঙ্গের ইন্টারমিডিয়েটে ছিল। উপরিপাতন নীতি পড়েছো? জি স্যার। দুটো তরঙ্গ যদি সমদশায় মিলিত হয় তাহলে তাদের লব্ধি তরঙ্গ হয় তাদের যোগফলের সমান, মানে সরণটা। আর যদি বিপরীত দশায় মিলিত হয় তাহলে সেটা হয় তাদের বিয়োগফল বা পার্থক্যের সমান। জি স্যার। আমি ইলেকট্রনের ক্ষেত্রে যেটা হবে যে যদি একটু কনসেপ্ট একটু ভিন্ন হবে, সেটা হলো আমরা জানি যে একই শক্তির স্তরে এমন দুটো ইলেকট্রন থাকতে পারে না যাদের সব কোয়ান্টাম নাম্বার একই রকম। তাহলে যদি তারা কোয়ান্টাম মেকানিক্যালি পরস্পরের সাথে কম্বাইন করার মতো হয়, তাহলে তাদের ক্ষেত্রে দুটো তরঙ্গ সংযোজন হবে। আর যদি কোয়ান্টাম মেকানিক্যালি বা কোয়ান্টাম কন্ডিশন অনুযায়ী তারা পরস্পরের হাত ধরার মতো না হয়, তাহলে সেটা হবে তাদের দূরত্ব সীমা। কথাটাতেই একই কথা। পলির বর্জন নীতি পড়েছো? পলির বর্জন নীতি পড়েছো? পলির বর্জন নীতি জি স্যার। বলো তো কি ছিল, মনে আছে? স্যার ওই যে আপনার কি বলে এটাকে, স্পিনের ওইটা। এগুলো তো বাবা কত ক্লিয়ার করে পড়িয়েছি থার্ড ইয়ারে, মনে রাখতে হয় না? ইলেকট্রনের স্পিন হতে পারে এরকম অথবা এরকম। এটা যদি বলো +h⁻², তাহলে এটা হচ্ছে -h⁻², কেমন? এরকমই দুটো ইলেকট্রন একটা সেম এনার্জি লেভেলে থাকতে পারে, মানে শক্তি স্তরে থাকতে পারে। কিন্তু যদি এরকম হয় যে এটাও h⁻² বা +½
এটাও প্লাস হাফ। এরকম দুটো ইলেকট্রন একই সাথে একই শক্তি স্তরে থাকতে পারে। সেজন্য আমরা যে উপশক্তি স্তরগুলো বলি, মনে করো সেই উপশক্তি স্তরটাকে আমরা দেখাচ্ছি হচ্ছে এইভাবে। মনে করো এটা এস অরবিটাল, এর মধ্যে দুটো সাব অরবিটাল রয়েছে। সবাই একটু ভালো করে খেয়াল করো, মানে এগুলো তো তোমার অনেক আগে পড়ে আসার কথা, এই জন্য আমি এত গোড়া থেকে আমি শুরু করিনি। এখন মেয়েটার কথাই যেটা মনে হলো যে হয়তোবা তার পরিষ্কার মনে নাই, অথবা ওইভাবে শেখাও হয়নি আগে। এই হচ্ছে তোমার একটা ইলেকট্রনের মুভমেন্ট, এইটা হচ্ছে আর একটা ইলেকট্রন। ক্লিয়ার? মাথায় ঢুকেছে? এটার যদি জি স্যার। অভিমুখ হয় এরকম ঘূর্ণনের, এটার অভিমুখ হবে এরকম। ক্লিয়ার? জি। জি স্যার। বুঝতে পেরেছো? এবং তোমার তুমি তুমি তো থার্ড ইয়ারে পড়েছিলে নাকি আমার কাছে? এটা কে কথা বলছে বুঝলাম না। স্যার প্রভা। তা তুমি থার্ড ইয়ারে পড়ো নাই আমার কাছে তুমি? হ্যাঁ। তো ওখানে ইলেকট্রন স্পিনের উপরে আমি দুইটা না জি তিনটা স্যার, লেকচার নিয়েছিলেন। দিয়েছিলাম, ভিডিও দেখিয়েছিলাম। তারপর তাহলে তাহলে যদি এরকম হয়, এরকম দুটো ইলেকট্রন যদি হয়, ধরো এটা তো আমি একই পরমাণু দেখালাম, তাহলে অন্য একটা পরমাণুর ক্ষেত্রে ধরো এরকম ভিন্ন ভাবে তারা অন্য পরমাণুর ক্ষেত্রেও তুমি চিন্তা করো ওই একই শক্তি স্তরে এই একটা, এরা এখানে এত কথা বলেনি, ওটা ধরে নিয়েছে তুমি এটা বুঝবে যে কখন যোগ হবে কখন বিয়োগ হবে। তাহলে এই একটা, আবার এই একটা, দুটো ইলেকট্রন। তাহলে যদি এইটার সঙ্গে এইটার সখ্যতা হয় তাহলে ψ1 প্লাস ψ2। আর যদি অথবা এইটার সাথে এইটার সখ্যতা হয় তাহলে এরকম হবে। আর যদি বিষয়টা এরকম হয় যে এইটা আর এইটা, তাহলে এইটা হয়ে যাবে ψ1 মাইনাস বা ডিফারেন্স টু ψ2। ক্লিয়ার? জি আমি স্যার। ভেবেছি তোমরা বুঝতে পেরেছো, এই জন্য আমি আর এটা নিয়ে বেশি সামনের দিকে যাইনি। তো এই কাণ্ড তো সব জায়গাতেই ঘটতে পারে। এটা এসে মনে করো দুইটা, পিতে গেলে ছয়টা, তো ছয়টা লেখো, ছয়টা বৃত্ত, এবং অবশ্যই প্রত্যেকেরই আবর্তনের মোড আলাদা হবে, এমন ভাবে যে কখনোই কারোর সাথে সংঘর্ষ হবে না। জি স্যার, বুঝতে পারছি। আর কারো কোনো প্রবলেম আছে? স্যার এমন না ভিজুয়ালি স্যার। দেখাই দিলে ভালো হয়। হ্যাঁ, এমন ভিজুয়ালি যদি দেখাই দেন তাহলে ভালো হয় বুঝতে। একটু অসুবিধা হচ্ছিল আমারও। বুঝি নাই। স্যার ভিজুয়ালি এভাবে দেখাই দিলে ভালো হয়। এই যে এখন যে লাস্টে যেটা দেখালেন যে ভিজুয়ালি বোর্ডে আঁকিয়ে, এটা বেটার হয়েছে, এটা বুঝতে সুবিধা হয়েছে। না না, এটা তো আমি করবোই যখন, এই জন্য তো তোমরা লাইভ ক্লাস করছো কেন। এখন বিষয়টা হচ্ছে কি যে মানে এটা আমি তোমাদের পলির বর্জন নীতি বলার পরেও তোমরা যে আসলে অনেকে রিস্ক করতে পারোনি, সেটা আমি আসলে বুঝতে পারিনি, কারণ ওটা তোমরা থার্ড ইয়ারে পড়ে আসছো। জি স্যার, এর পরে একটা কথা বলা ছিল, দুইটি বিচ্ছিন্ন পরমাণু পরস্পরের কাছাকাছি এলে প্রতিটি শক্তি স্তর বিভক্ত হয়ে দুইটি শক্তি স্তরে পরিণত হবে। এই বিষয়টা একটু ক্লিয়ার করতেন যদি। কারণটা কি? কারণ প্রতিটা সাব অরবিটালে দুটো করে ইলেকট্রন থাকতে পারে, এটা আমরা পড়েছি না, কেমিস্ট্রিতে পড়েছি, জি জি ফিজিক্সে জি, পড়েছি। পড়েছি স্যার। আচ্ছা, তো এই পরমাণুটা যখন স্বতন্ত্র আছে তখন তো সে ওই ও এই একটা শক্তি স্তর নির্দেশ করছে, মনে করে এটা এস অরবিটাল, কেমন? জি কিন্তু এরা যখন দুজন পাশাপাশি চলে আসবে তখন এই এই ভদ্রলোক তখন ছিঁড়ে দুই খণ্ড হয়ে যাবে, হয়ে একটা নিয়ে নেবেন ইনি আর একটা নিয়ে নেবেন ইনি, এই কথাটাই বলা হচ্ছে। তাহলে উনি কার সাথে কম্বাইন করবে আর উনি কার সাথে কম্বাইন করবে তার উপর নির্ভর করছে যে লোয়ার লিমিট কতটুকু হবে আর আপার লিমিট কতটুকু হবে। বোঝা গেল? জি একটি পরমাণুর ক্ষেত্রে কিন্তু বলা হয়নি, দুটি পরমাণু যখন পাশাপাশি আসবে, তাহলে একইভাবে এখানে যদি আরেকটা আসে 2 × 3
ডিভাইডেড বাই 2 অর্থাৎ 3টা হলো। আবার এখানে যাও, প্রতি দুইটা মিলে দুইটা শক্তি স্তর, মানে যদি এন সংখ্যক হয় তাহলে এন সংখ্যক শক্তি স্তর ওখানে স্প্লিট হচ্ছে। কিন্তু সেটা এতটাই, তুমি যদি গ্রাফে যাও, এটা এতটাই একটা আরেকটার কাছাকাছি, এতটাই যে আসলে ওটা তফাৎ করা সম্ভব হয় না, একটা ব্যাপ্তির মতো দেখে। এই ব্যাপ্তিটাই হচ্ছে এনার্জি ব্যান্ড মূলত। বোর্ডটা সবার কাছে পরিষ্কার তো, দেখতে পাচ্ছ তো, তাই না? স্যার দেখতে পাচ্ছি, কিন্তু স্যার ওই যে আরেকটা বোর্ড যে ছিল না স্যার, সবুজ কালি দিয়ে লিখতেন, ওইটা স্যার বেটার এটার চাইতে। আরে পাগলি, এটা তো কালির রং চেঞ্জ করলে হলো। দেখো তুমি কি বলে, এটা না তো স্যার কালির ওইটা রং। না স্যার, ওই যে স্যার আমাদের স্যার শেষের দিকে থার্ড ইয়ারে স্যার লাস্টের দিকে স্যার একটা বোর্ড করাইছেন স্যার ওইটা। এই তো কালির রং চেঞ্জ হয়ে গেল তো। না স্যার, মানে ওই না জুম অ্যাপ স্যার আপডেট করার পর যে এটা না বোর্ডটা স্যার। মানে কি বোর্ডটাকে যে ম্যাগনিফাই, মানে আর একটু বড় করে দেখানো, এটা বলতে চাচ্ছ তুমি? স্যার অ্যাপ আপডেট হওয়ার পরে হচ্ছে বোর্ডটা চেঞ্জ হয়ে গিয়েছিল না, ওইটার থেকে এটা বেটার তাই। না না এখন কি? প্রভা, ওইটা ওইটা বেটার তাই বলছি, ওইটা বেশি বেটার। আমি লাস্টের দিকে যখন আমরা ক্লাস করলাম না কিছু, ওই ও ক্লাসগুলা থার্ড ইয়ারে। আচ্ছা ঠিক আছে রে মা, এখন এটা দেখা যাচ্ছে কিনা? জি স্যার যাচ্ছে। বোর্ডের বিভিন্ন শেপ আছে এখানে, বুঝছো? এটা এগুলো নিয়ে গবেষণা করতে হবে। যেমন এটা গোল করে ফেলা যায়, তারপরে ট্রাপিজিয়াম। ওইটা তো দরকার না, আমাদের দরকার হচ্ছে যে জিনিসটা ভালো করে বুঝতে পারলেই হলো। আর তোমরা যদি মনে করো যে না, এটার আর একটু বড় করা দরকার স্যার, সেটারও অপশন আছে, আমি এটা করবো, এটা সমস্যা না। মূল কথা হচ্ছে আমি যা লিখছি তোমরা সেটা দেখতে পাচ্ছ কিনা, এটাই হচ্ছে মূল বিষয়। আর আমি তোমাদের সবাইকে অনুরোধ করব, বাবা অনেক পয়সা করি, অনেকেই খরচ করো, এক একটা মোবাইল ফোন কিনো 30,000, 35,000, 40,000 টাকা দিয়ে। তো এখন ফোর্থ ইয়ারে পড়ো, 2 দিন পর মাস্টার্সে যাবে, একটা সেকেন্ড হ্যান্ড হলেও ল্যাপটপ কিনে নিও। ল্যাপটপে বসে ক্লাস করলে তোমার অনেক বেশি উপকার হবে আমি মনে করি। মোবাইলে অনেক সময় জিনিসগুলো ছোট দেখা যায়। আমি ইন্ট্রোডাকশনটা কেন মোকসেদ আলী স্যারের বই থেকে পড়ালাম তুমি বুঝতে পারবে। যেমন দেখো, এই আলোচনাগুলো বেসিক্যালি তোমার প্রিভিয়াস অংশের আলোচনা। এই যে ব্যান্ড থিওরি, এই স্যার বইটা শুরু করেছেন ব্যান্ড থিওরি অফ সলিড দিয়ে। ওর পিছনের যে ডিসকাশন, এগুলো আগের চ্যাপ্টার 11, পিছনের ডিসকাশন গুলো এর আগে সিকুয়েন্সিয়ালি উনি করে আসছেন বিধায় এখানে কিন্তু উনি এটা নিয়ে কোনো কথাই বলেননি, উনি শুরু করেছেন ব্লক থিওরাম থেকে, দেখো। আর আমাদের বইতে আমরা যেটা, ন্যাশনাল ইউনিভার্সিটিতে তোমাদের জন্য যে বইগুলো আছে, এই স্যাররা অনেক কষ্ট করেছেন। দেখো, প্রথমে ভূমিকাটা, তারপরে শক্তি ব্যান্ড গঠন, তারপরে হচ্ছে তোমার এই যে পিরিয়ডিক পটেনশিয়ালের যে কনসেপ্ট, সেই পিরিয়ডিক পটেনশিয়াল ইলেকট্রনের মোশন কিরকম, কেমন, তারপরে এসে ওনারা শুরু করলেন ব্লক থিওরাম। তো এই যে মানে আহ, বিষয়গুলোকে খেয়াল করতে হয়। তো পিরিয়ডিক পটেনশিয়ালের মোশনটা এখানে ধরো তোমার মকসুদ আলী স্যার আলোচনা করেছেন, কিন্তু আবুল হোসেন স্যার আবার কি করলেন, উনি প্রশ্ন উত্তর আকারে বইটা লিখেছেন। তাহলে উনি জাস্ট টপিক বাই টপিক, দেখো কিভাবে ব্যান্ডের উদ্ভব হয়, এটা আমি এতক্ষণ ধরে আলোচনা করেছি তোমাদের। আমি যেটাকে যে সাই 1 প্লাস সাই 2 দেখালাম, উনিও সেম কাজ করেছেন, সাই প্লাস রো প্লাস রো মাইনাস দিয়ে বুঝিয়েছেন, স্থির তরঙ্গের কনসেপ্ট দিয়ে, নাথিং ডিফিকাল্ট। তো এখানে উনি কোয়ান্টাম মেকানিক্যাল আরো কনসেপ্ট নিয়ে আসছেন। আমি শুরুতেই এতটা, মানে এতটা তোমাদেরকে আমি শুরুতেই অতটা অ্যাডভান্স জায়গাতে যেতে দিতে চাইনি, সেজন্য আমি ইন্ট্রোডাক্টরি আলোচনাগুলো করলাম।
তারপরে ব্যান্ড তত্ত্বের আলোকে পরিবাহী অর্ধপরিবাহী, এটা আমার কাছে মনে হয় না যে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ তোমরা ক্লাস ওইটা সরি থার্ড ইয়ার ইলেকট্রনিক্সও পড়েছো, সলিড স্টেট ফিজিক্সও পড়েছো। এই যে কনসেপ্ট গুলো এখানে আলোচনা করা হয়েছে, কিন্তু সিকোয়েন্সটা এই সলিড স্টেট ফিজিক্স 2 এর সিলেবাসের সিকোয়েন্স অনুযায়ী আমার কাছে মকসুদ আলী স্যারের লেখাটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে। এই জন্য আমি আন্ডারস্ট্যান্ডিং এর জন্য ওই বইটা ফলো করি, আর সাজেস্ট করি পরীক্ষার প্রস্তুতির জন্য পড়তে, এই ফলো করতে বলি আবুল হোসেন স্যারকে। কিন্তু অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার না করে নয়, কারণ কনসেপ্ট ক্লিয়ার হলে তোমার যদি কোথাও কোনো প্রিন্টিং মিস্টেক থাকে বা লেখার মধ্যে অসম্পূর্ণতা থাকে, ঘাটতি থাকে, তুমি নিজে ধরতে পারো। তো আগামী দিন আমরা ব্লক থিওরাম থেকে শুরু করব, আশা করি। মানে ব্লক থিওরাম যথেষ্ট গুরুত্বপূর্ণ তত্ত্ব, আর পিরিয়ডিক মোশন অফ দ্য ইলেকট্রন সেটা আমরা ডেফিনেটলি পড়বো। আমরা এই বইটা টাচ করব আগামী ক্লাসের জন্য। আজকে আমি পিডিএফটা দিয়ে দিয়েছি। আমি তোমাদের রিকোয়েস্ট করব যে তোমরা ইংরেজি ভীতিটা কাটাও, অর্থাৎ ইংলিশ মিডিয়াম বই বা ইংরেজি ভাষায় লেখা বই পড়ে ফিজিক্সটা কত সুন্দর করে বোঝা যায় এই জিনিসটা একটু অভ্যস্ত হও। কেমন? তাতে তোমার লাভই হবে, তাতে তোমার কোনো লস নেই। দেখো কত সহজ ইংরেজিতে এগুলো লেখা। তো আর যদি কারোর কোনো টেকনিক্যাল কোনো প্রশ্ন থাকলে করতে পারো, না হলে আমরা আজকে রাখবো। এই সপ্তাহে আমি আবার রিলেটিভিটি অ্যান্ড কসমোলজির উপরও একটা ক্লাস নেবো। ওই ক্লাসটা আমি সবার জন্য ফ্রি করে দিব, কিন্তু পরবর্তী সপ্তাহ থেকে আর রেজিস্ট্রেশনের বাইরে কেউ ক্লাস করতে পারবে না। তোমাদের যদি আর কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারো। তবে আমি আরেকটা জিনিস রিকোয়েস্ট করব, আজকে কিন্তু তোমাদের একটা মৌলিক জায়গা আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করেছি। তো পিডিএফটা যেহেতু দেওয়া আছে, বা না থাকলে আমি এখন রেজিস্টার্ড গ্রুপে আমি দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই একটু বাসায় সেলফ স্টাডি করো। ফোর্থ ইয়ার কিন্তু অনেক ক্রিটিক্যাল, আমি বারবার করে বলছি, যা ভাবছো তা না। সারা বছর পড়ার পরেও এমন হতে পারে যে তোমার প্রিপারেশনটা আপ টু দা মার্ক নাও হতে পারে, তুমি যদি নিয়মিত লেখাপড়া না করো। তো একটা সেকেন্ড সময়ও ব্যয় করো না। ফোর্থ ইয়ারের সিলেবাস অনেক লেংদি, কন্টেন্টস গুলো যথেষ্ট অ্যাডভান্সড। অ্যাডভান্সড মিনস সামহাউ ক্রিটিক্যাল। আর এরপরে হচ্ছে তোমার ব্যাপ্তিটা এত বেশি, তুমি যদি অনেক সময় নিয়ে এবং অনেক বেশি সময় দিয়ে এটাকে আয়ত্ত করতে না চাও, তাহলে পরীক্ষার আগে কিন্তু অনেক কান্নাকাটি অবস্থা হবে। সবাইকে রিকোয়েস্ট করছি সত্যতা উপলব্ধি করো, সময় হাতে নিয়েই। আমি বলবো যে তারপর আমরা লেট, কারণ গত ব্যাচকে আমি শুরু করেছিলাম সম্ভবত মে মাস থেকে, মে বা জুনের ফার্স্ট উইক থেকে। তোমরা শুরু করলে অগাস্টের সেকেন্ড উইক বা থার্ড উইক থেকে। তো আমার মনে হয় অলরেডি ইউ আর লেট। আর বেশি লেট করার মতো যথেষ্ট আশ্বস্ত হওয়ার কোনো উপায় নেই, কোনো কারণ নেই। তোমরা একটু নিজেরা যদি প্রিভিয়াস স্টাডি করে আসো, তাহলে আশা করি পরের লেকচার গুলো আরো সুন্দর করে বুঝতে পারবো। কেমন? রাখছি তাহলে, শুভরাত্রি, সবাই ভালো থেকো। জি স্যার। স্যার মুকসেদ আলী স্যারের বইটাও স্যার পিডিএফটা দিয়ে দিয়েন স্যার রেজিস্টার। আচ্ছা, আমি 3টায় দিয়ে দিচ্ছি এখন। আচ্ছা। ঠিক আছে।